শান্তি ফেরাতে ব্যর্থ হলে দায় নেবে না যুক্তরাষ্ট্র। সংকট সমাধানে জাতিসংঘ ওআইসির ভূমিকা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। বিশেষ কোনো সংকটের ক্ষেত্রে বা যখন সংঘাতময় অবস্থা তৈরি হচ্ছে তখন কিন্তু কোনো রকম ভাবে এই জোটগুলো কোনো ভূমিকা রাখছে না। যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয় না। ঠান্ডা মাথা এবং চিন্তাশীল মানুষদের এই বিষয়ে আরেকটু সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে করে এই যুদ্ধটাকে আপাতত থামানো যায়, কারণ জানমালের ক্ষতি হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ, সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, জানালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক, গুমের বিচারে হচ্ছে আইন। ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি সহ 3 অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। সাবেক রাষ্ট্রদূত মোনা দম্পতির অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান শুরু। মেয়র ব্যানারে নগর ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ইশরাকের। রাজনৈতিক কারণে দায়িত্ব বুঝে না দেওয়ার অভিযোগ, শপথের দাবিতে অবস্থান কর্মসূচির সমর্থকদের। এবং গাজীপুরে ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ, নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণ, চালক আটক হলেও পলাতক হেলপার। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। ইরানেও বাড়ছে প্রাণহানি। ইরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান। ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হন আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মোহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাঘেরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের সম্পূর্ণ আকাশসীমা বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সোমবার তেলনভ বিমানঘাটি পরিদর্শনের পর এ কথা জানান তিনি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইট হাউসের 2 শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল হত্যার পরিকল্পনা করলেও তাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ইরান বাড়তি উত্তেজনা ঘিরে ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার জরুরি বৈঠকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনায় হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এখনও পার্শ্ববর্তী এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক। ইস্পাহানের 4টি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসমাইল ফেকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত কয়েক সপ্তাহে দেশটিতে এ নিয়ে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। উত্তেজনা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ায় ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান। বেলুচিস্তানের 5টি জেলা সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বাণিজ্যিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি। শান্তি ফেরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায় নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংঘাত থামাতে জাতিসংঘ ওআইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয়, মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে মাসুল গুনতে হবে পুরো বিশ্বকেই। ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা। তবে যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইরান যে পাল্টা আক্রমণ করছে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি যে সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে সশস্ত্রভাবে সহায়তা করছে, এরকম রিপোর্ট আসছে। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলো। কাজে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে চীন এবং রাশিয়া
এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শন এই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে। এ যুদ্ধ এখনই থামানো না গেলে হুমকির মুখে পড়বে তেল সরবরাহ, ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য, যার মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের সাপ্লাই, বিশ্বব্যাপী তেলের সাপ্লাই কমে যাবে, তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, আমাদের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমরা ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি বাণিজ্য চলে ওখান দিয়ে, সেটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাদের চাকরি বাকরি ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সংকটে জাতিসংঘ বা ওআইসির মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটগুলোও কোনো কাজে আসছে না। আলোচনার টেবিলকেই একমাত্র ভরসা মানছেন কূটনীতিকরা। 2003 সালে মার্কিনীদের ইরাক আক্রমণের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। শান্তি ফেরাতে ঐক্য পুনরুদ্ধারকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসিকে দ্রুত বার্তা দিতে হবে সরকারকে। এদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা তার। নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা বিষয়ে সম্প্রতি লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান সংকট উত্তরণে এ বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন প্রায় সব মহলেই। ওই বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, জনগণের দ্রুত নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশের মানুষের রোজার আগে নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া। এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আগামী জাতীয় নির্বাচন এবং ইউনূস তারেক বৈঠক নিয়ে আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর দেশের মানুষ ভোট দিতে আগ্রহী। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারকে। লন্ডনের বৈঠকে বর্তমান সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও সরকারের কার্যক্রমকে নির্বাচিত সংসদ অনুমোদন দেবে। কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। একই আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা দেশের স্বার্থে সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজনেই ভারতে পালিয়ে আছেন। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনে শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সোমবারও শেখ হাসিনার মামলার শুনানির দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধীরে ধীরে মূল বিচারের দিকে এগোচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট এই 3 সপ্তাহে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মামলা এখন বিচার প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে রয়েছে। সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। মঞ্জুর করেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটর বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে।
শেখ হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। গত 1 জুন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবারও 2টি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা, এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয় আমলে নিচ্ছে না প্রসিকিউশন, তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা, সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতভর নির্যাতনের পর ছুরি দিয়ে উপড়ে ফেলা হয় 2 চোখ। ট্রাইব্যুনালে এসে আর্তনাদ করে নিজের উপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া। 9 বছর আগের এই ঘটনায় জড়িত কুমিল্লা আওয়ামী লীগের সাবেক এমপি MA জাহের সহ 15 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস প্রসিকিউশনের। মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায়, কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার, আমি কিছু দেখতে পাই না। বেঁচে থাকার পরও পৃথিবীটা অন্ধকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা গোলাম কিবরিয়ার। সোমবার বড় ও ছোট ভাইকে সঙ্গে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন কিবরিয়া। 24 শিক্ষার্থী কিবরিয়া বলেন, বিএনপি পরিবার হওয়ায় 10 বছর আগে তাকে অপহরণ করে কুমিল্লার সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা MA জাহের ও আবু তৈয়বের লোকজন। বাকি কথা শুনবো কিবরিয়ার মুখ থেকেই। MA জাহের এমপি তার বাসায় নিয়ে যায়, ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে, সকালবেলা আমার 2 চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে। কিবরিয়া জানেন তার চোখ আর ফিরবে না, কিন্তু জড়িতদের শাস্তি হলে ন্যায়ের আলোয় উদ্ভাসিত হবে চারিদিক। আপনারা চাইলে আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনারা চাইলে আমার এই চোখ উপড়ে ফেলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন। বিগত সময়ে এই বাংলাদেশের মাটিতে যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, আমার মতো অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সকলের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হয়। কিবরিয়ার অভিযোগ গ্রহণ করে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে এবং এর অধীন স্থায়ী কমিশন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে কথা জানান তিনি। এ সময় বর্তমান গুম কমিশনের মেয়াদ বৃদ্ধির পরামর্শ দিয়েছে জাতিসংঘ দলটি। বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দল। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা এবং নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে কারিগরি সহযোগিতা দিতে জাতিসংঘ দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গুম বিষয়ক যে কমিশনটা আছে, ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এর অধীন স্থায়ী কমিশন গঠনের চিন্তাভাবনা রয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং CRPCর যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন
প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো। বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে নিখোঁজ সনদ দেওয়ার বিষয়টিও আইনে যুক্ত করার পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে ফের বিক্ষোভ। কাল বড় জমায়েতের ডাক। কর্মকর্তা কর্মচারীদের পুনর্বিবেচনার সুযোগ আছে জানালেন আইন উপদেষ্টা। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবে ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশি হিসেবে অভিযুক্ত টিউলিপকে বিচারের মুখোমুখি করা হবে। আর 2000 কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাই কমিশনার সায়েদা মোনা তাসলিম দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের সম্পদ জব্দে চিঠি দিয়েছে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি দুদকের। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ 3টি মামলায় অভিযুক্ত টিউলিপের বিরুদ্ধে এবার মৎস্য খামার, আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য মিলেছে অনুসন্ধানে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশা সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করছেন টিউলিপ সিদ্দিক। দুদক চেয়ারম্যান বলছেন, বাংলাদেশি নাগরিক হিসাবে দুর্নীতি করলেও নিজেকে আড়াল করতে ব্রিটিশ নাগরিকের পরিচয় ব্যবহার করছেন তিনি। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। এদিকে আওয়ামী লীগ শাসনামলে প্রায় 6 বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করা সায়েদা মোন তাসলিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে 9 ব্যাংক থেকে ঋণের 2000 কোটি টাকা উত্তোলন করে পাচারের অভিযোগ করা হয়েছে। 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে 2000 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের 1,500 কোটি টাকা সম্পদ জব্দের পর এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করতে চিঠি দিয়েছে দুদক। আকবর সোবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। এদিন দুদকের আবেদনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিদেশে থাকা সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন তারা। কাল ডাক দিয়েছেন বড় জমায়েতের। আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর সচিবালয়ে ফের বিক্ষোভ করেছেন তারা। সোমবার বেলা 11টার দিকে দপ্তর ছেড়ে জনপ্রশাসন ভবনের নিচে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অধ্যাদেশ বাতিলের দাবিতে দেন স্লোগান। এ সময় ঐক্যফ্রমের নেতাকর্মীরা বলেন, অধ্যাদেশটি বাতিল না করলে সারা দেশে একযোগে শুরু হবে আন্দোলন। কর্তৃপক্ষের নিকট আমার কথা থাকবে, আপনারা কোনো তালবাহানা না করে, কোনো সংশোধনী এই বংশ আলাপ না করে সরাসরি এই আইনটা প্রত্যাহার করার পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা শুধু দেখতে চাই এই অধ্যাদেশ বাতিল হয়েছে। আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি দেয়নি। যদি আমাদেরকে আগুনে জ্বালিয়ে আপনারা খেলা করতে চান, আমরা এমন খেলা খেলবো আপনারা ঘরে ঢুকতে পারবেন না। পরে মিছিল নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাকে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এর আগে আইন উপদেষ্টা জানান, সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি কর্মচারী যে আইন আছে, এখানে অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করব, কিভাবে করব, সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একদিকে মেয়র পরিচয়ে ব্যানার টানিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা ইশরাক হোসেনের, আরেকদিকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তার সমর্থকদের অবস্থান কর্মসূচি। এমনই বিরল পরিস্থিতির সাক্ষী হলো ঢাকা দক্ষিণ সিটি। ইশরাকের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না।
শপথ ছাড়াই মেয়রের আসনে বিএনপি নেতা ইশরাক হোসেন সিক্ত হলেন, ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করেন সম্মাননা ক্রেস্ট। সোমবার সকালে মেয়র পরিচয় দেয়া ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন তিনি। জরুরি সেবার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে বলেন ইশরাক হোসেন। প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। মেয়রের বৈধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন দাবি করেন, রাজনৈতিক কারণেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। ডেঙ্গু মোকাবিলায় 70টি ওয়ার্ডের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন ইশরাক হোসেন। মঙ্গলবারও জরুরি পরিষেবা নিয়ে আলোচনা করবেন তিনি। বুধবার বসবেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে সোমবারও অবস্থান নেন তার অনুসারীরা। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। প্রথম টেস্টে সকালে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরুর আশা টাইগারদের। ম্যাথিউসের শেষ ম্যাচ স্মরণীয় করতে চায় স্বাগতিকরা। গাজীপুরে চাকরি দেওয়ার কথা বলে এটিএম বুথে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এরপর থেকেই পলাতক রয়েছে সে। এদিকে হবিগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চালক আটক হলেও পালিয়ে গেছে সহযোগী। চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই বুথের নিরাপত্তা কর্মী। রোববার গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে যায় ভুক্তভোগী কিশোরী। তখন কারখানার গেটের পাশে থাকা একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মী বেশি বেতনে চাকরির কথা বলে মেয়েটিকে বুথের ভেতরে নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে রোববার রাতে বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন এক গার্মেন্টস কর্মী। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে সিলেটে পৌঁছে যান তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে বাস চালক সাব্বির ও সহকারী লিটন। পরে চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এই বিষয়ে কোনো গাফিলতি হবে না ইনশাল্লাহ, এবং দৃষ্টান্ত কোনো শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এদিকে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার শিশুটির সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নারী ও শিশু নির্যাতন সহায়ক সেলের সমন্বয়ক ডক্টর রফিকুল ইসলাম শিশুটিকে দেখতে এসে এই বার্তা দেন। কনক আজাদ, সময় সংবাদ। এবার ঈদযাত্রায় 415টি দুর্ঘটনায় প্রাণ গেছে 427 জনের। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। সংবাদ সম্মেলনে তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রাণহানি কমাতে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ সহ 12টি দাবি সংগঠনটির। ঈদের ছুটিতে শেকড়ে ফেরার আনন্দ কখনো কখনো রূপ নেয় বিষাদে। বেপরোয়া গতি, অদক্ষ চালক ও মহাসড়কে 3 চাকার যানের দাপটে দুর্ঘটনা বেড়ে যায় কয়েক গুণ। এবার ঈদযাত্রায় দুর্ঘটনার পরিসংখ্যান জানাতে সোমবার সকালে ডিআরইউয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের দেয়া তথ্য মতে গত 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনায় মারা গেছেন 427 জন, আহত হয়েছেন 1194 জন। শুধু সড়ক পথেই প্রাণ হারিয়েছেন 390 জন। দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন
দুর্ঘটনায় পতিত হয়েছে। সংগঠনটির মহাসচিব জানান, এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদ যাত্রায় সড়কে প্রাণহানি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ ও ঈদের আগে 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরেন তিনি। ঈদে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এবারের ঈদে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত, যা মোট দুর্ঘটনার 35.35%। গত ঈদুল আজহার তুলনায় এবার সড়কে দুর্ঘটনা বেড়েছে 22.65%, প্রাণহানি বেড়েছে 16.07%। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সরকারের প্রতিশ্রুতি দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্ত না করলে আগামী 21 জুন লাগাতার কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন এমপিও শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। গত 11 মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় থেকে মে মাসের মধ্যে এমপিওভুক্তির পরিপত্র জারি করে জুলাই থেকে প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন দেওয়ার কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অবিলম্বে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান। দাবি আদায় না হলে আগামী 21 জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। আমাদের সাধ্যমতো সর্বাধিক দেশ জুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড-19। গত 24 ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবেলায় কতটুকু প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো, কতটুকুই বা সক্ষমতা রয়েছে প্রতিরোধে? রাজধানীর বেশ কিছু হাসপাতাল ঘুরে সে খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক আকাশ এবং এস.এম. সালাউদ্দিন। কোভিড-19 বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা, যে স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সে ভাইরাস ফের কড়া নাড়ছে দুয়ারে। দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনো চালু হয়নি সব হাসপাতালে। এই যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করার প্রস্তুতি চলছে, আর গাইনি রোগীদের নেওয়া হবে অন্য ইউনিটে। করোনা কর্নার চালু হয়নি তা মানতে নারাজ এই হাসপাতালের উপপরিচালক। তার দাবি, করোনা রোগীকে সেবা দিতে তারা প্রস্তুত। রোগী আসলে আমরা তাৎক্ষণিক সেবা দিতে পারবো, সেটা মানে বেড রেডি হয়নি, সব রেডি আছে। হ্যাঁ, বেড রেডি আছে, জাস্ট না ওটা গাইনি না, ওটা আইসোলেটেড ওয়ার্ড। আমরা সাময়িকভাবে গাইনি ওয়ার্ডকে দিয়েছিলাম, এখন যেহেতু কোভিডের জন্য আবার আইসোলেট করা লাগছে, এবার চোখ ফেরাবো মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতাল, যেখানে নমুনা সংগ্রহ বুথ, প্যাথোলজি এবং আরটিপিসিআর ল্যাব সবগুলোতেই চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক শয্যাও। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে। আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারব। করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুতি সেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা ইনিশিয়ালি একটা কর্নার সিলেক্ট করেছি। আমাদের 2-4 জন রোগী যদি হয় ওখানে রাখবো। এরপরের আমাদের স্টেপ হচ্ছে আমাদের যে একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে যদিও এখন অন্য রোগীরা থাকে, ওইটা আমরা ভ্যাকেন্ট করে আমরা ওখানে করোনা রোগী রাখবো। করোনা কর্নারে এরই মধ্যে রোগী ভর্তি শুরু হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেলের পরিচালক। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরাম সভাপতি মোস্তফা মোহসিন মন্টুকে ফুলেল শ্রদ্ধায় বিদায় জানালেন তার সহযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-এর গেরিলা যোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। তার চিরবিদায়কে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান রাজনীতিবিদরা। তপ্ত রোদের মাঝে হঠাৎ বৃষ্টি। মুক্তিযুদ্ধে যে মানুষটি সামলেছেন ঢাকা জেলা গেরিলা বাহিনীর দায়িত্ব, তার প্রয়াণে যেন প্রকৃতিও কাঁদল। আষাঢ়ের বর্ষণের মাঝে কেন্দ্রীয় শহীদ মিনারে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুকে দেয়া হলো গার্ড অব অনার।
সোমবার দুপুর 2টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মন্টুর বিদায় দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান তারা। মন্টু ভাই ছিলেন বলা যায় যে একটা সাহসের প্রতীক। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন মুক্তিযোদ্ধা, তার প্রয়াণে শূন্যস্থান তৈরি হয়েছে। আমার অনেক একটা অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। যারা মোস্তফা মহসিন মন্টু আমাদের কাছে একজন অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। তার অক্সিজেনটা অনেক কমে যাচ্ছিল, তো ওইটা আমরা ফুলফিল করতে পারিনি, আর স্ট্রেচারেও নেওয়াটা ইম্পসিবল ছিল। আমি চাই সব দেশবাসীর কাছে বলছি আমার বাবার জন্য দোয়া করবেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যাওয়ার পরদিন সকাল 9টায় ঢাকার কেরানীগঞ্জের নেক্রোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোস্তফা মহসিন মন্টুর। সেখানেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দেয়া হয় গার্ড অব অনার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন মাহমুদ হাসান খান বাবু। বিকেলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন শুল্ক কাঠামো, ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের পাশাপাশি রপ্তানি বাণিজ্যে এবার মোকাবেলা করতে হবে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব। এ সময় দেশ ও শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন সাবেক সভাপতি ও বিজিএমইএ নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী জোটের নেতারা। বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় সংগঠনটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষে বিজিএমইএর নতুন সভাপতি বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করেই খুলতে হবে সম্ভাবনার দুয়ার। এমন একটি সময় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। এ সময় নিজেই মনে করিয়ে দেন যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন তা বাস্তবায়নের কথা। সংগঠনটির সদস্যদের সার্ভিস চার্জ আগামী জুলাই থেকে 25% কমিয়ে আনার ঘোষণা দেন। বিজিএমইএ ভবনকে হল অব ফেমে পরিণত করার ইচ্ছার কথাও জানান তিনি। অগ্রাধিকার যেগুলো দিব, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। এসএমই এবং নন বন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে বাড়তি সহযোগিতা দেওয়া। নতুন বোর্ডকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সাবেক সভাপতি ও নির্বাচনে অংশ নেয়া বিরোধী জোটের নেতারা। সম্মিলিত পরিষদ কি ফোরাম, এটা কিন্তু আমাদের পরিচয় না। আমাদের পরিচয় আমরা এই শিল্পের মালিক, আমরা পোশাক শিল্পের ব্যবসায়ী। বাবু, আপনি আমাকে পাবেন পাশে, এবং আমার সাথে সাথে অন্যরাও ইনশাআল্লাহ এই সেক্টরের জন্য আমরা কাজ করব। আমরা একসাথে কাজ করে এই শিল্পকে আগামী দিনে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। পোশাক শিল্পের উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় উঁচু হবে বাংলাদেশের মাথা। প্রায় 8 মাস বিজিএমইএর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় বেলায় এমন প্রত্যাশার কথা জানান রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ মাথা উঁচু করে থাকুক, বিজিএমইএ থাকুক একতা আর সম্মানের প্রতীক হয়ে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। নতুন সাইকেলে ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য টাইগারদের, তবে মিরাজের অসুস্থতা চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে ম্যাথিউসকে জয় দিয়ে বিদায় জানাতে চান লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। গলে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায় শ্রীলঙ্কা থেকে। তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। 8 বছর পর গলে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। কন্ডিশন, উইকেট, সাম্প্রতিক ব্যর্থতা কিংবা মিরাজের অসুস্থতা, নানা সমস্যা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ইতিবাচক বার্তা। নতুন টেস্ট সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই দিয়ে।
লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে খুব বেশি সুখের স্মৃতি নেই। ২৬ টেস্টে মাত্র একটা জয় টাইগারদের, ৫ ড্রয়ের বিপরীতে হার ২০টি। গলের উইকেটটাও স্পিন স্বর্গ, তাই ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে বললেন টাইগার অধিনায়ক। মিরাজকে নিয়ে জানালেন চিন্তার কারণ। ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি। কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে, সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট বলেই ম্যাচটি বিশেষ লঙ্কানদের কাছে। এই উইকেটে লাল বলে তারাও মাঠে নামবে লম্বা সময় পর। সতীর্থকে জয় দিয়ে বিদায় জানাতে প্রস্তুত লঙ্কান অধিনায়ক। একে তো টেস্ট সাইকেল, তার উপর অ্যাঞ্জেলোর শেষ ম্যাচ, তাই এই ম্যাচ আমাদের কাছে বাড়তি গুরুত্বের। আমাদের সবারই চেষ্টা থাকবে ওকে জয় উপহার দিয়ে বিদায় জানানো। গলে আমরা লম্বা সময় টেস্ট খেলিনি, তবে এটা নিয়ে ভাবছি না। ম্যাচের আগের দিন দুই অধিনায়ক হাসি মুখে অংশ নেন ট্রফি ফটো সেশনে। শেষ পর্যন্ত কাদের হাতে ওঠে ট্রফি সেটা সময় বলে দিবে। নতুন টেস্ট সাইকেল, নতুন এক শুরুর অপেক্ষা। দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত যেমনটা বলেছিলেন, আগের সাইকেলের চেয়ে এবার জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে চান, আর যার শুরুটা করতে চান গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে, যার জন্য সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ, সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। এবং পত্রিকা বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, জানালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক, গুমের বিচারে হচ্ছে আইন। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।